আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিবেন জাফিস্টেকের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দদের জন্য। তোমাদের আজকের বিষয় হচ্ছে প্রাথমিক বিজ্ঞান এবং আজকে আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অধ্যায় ১ আমাদের পরিবেশ। তো বন্ধুরা, প্রথমে আমরা তোমাদের এই যে অধ্যায়টি রয়েছে সেটির মধ্যে দিয়ে একটু চলে যাই। তো অধ্যায় ১ আমাদের পরিবেশ। জীব ও জড় বস্তুর মধ্যকার সম্পর্ক। পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করি। মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব। মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হলো জড়। মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে। মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন। পুষ্টির জন্য খাবার প্রয়োজন। ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন। এছাড়াও জীবনযাপনের জন্য বাসস্থান, আবার আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল। সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। অনেক পোকামাকড়, কেঁচো ইত্যাদি মাটিতে বাস করে। আবার মাছ, চিংড়ি পানিতে বাস করে। উদ্ভিদ বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশে বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে, যেমন মাটি, পানি, বায়ু ইত্যাদি। তাছাড়া সূর্যের আলোর উপরও উদ্ভিদ নির্ভরশীল। উদ্ভিদ বায়ুর আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল, যেমন শাপলা, কচুরিপানা ইত্যাদি। জীব বেঁচে থাকার জন্য পরিবেশে বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল। কোন স্থানে সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তু সংস্থান। বন্ধুরা, এখন আমরা চলে যাব তোমাদের পরবর্তী যে তো এখানে দেওয়া আছে প্রাণী এবং উদ্ভিদ নিয়ে এগুলো কিভাবে একজন আরেকজনের উপর নির্ভরশীল। প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। খাদ্য তৈরির সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে। উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল। বানর, কাঠবিড়ালি, পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে। পাখি গাছের ডালে বাসা বাঁধে। মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে। উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয়। এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে। পরাগায়নের ফলে উদ্ভিদে বীজ সৃষ্টি হয়। এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। বিভিন্ন প্রাণী যেমন পাখি, মৌমাছি ইত্যাদি এই পরাগায়নে সাহায্য করে। মাটি উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজে ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে। এভাবে পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। তো এবার আমরা চলে যাবো তোমাদের পরবর্তী টপিক, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল। তো খাদ্য শৃঙ্খল, সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। খাদ্য জাল, যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। বাস্তু সংস্থানে সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত, যেমন ঈগল, সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। আবার শাক, খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খায়। এভাবে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। তো বন্ধুরা, এখানে একটি খাদ্য জালের ছবি দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে তোমাদের যেমন যে বিভিন্ন ধরনের সবুজ
সবুজ প্ল্যান্ট বা উদ্ভিদ সেগুলো থেকে তোমরা যাচ্ছে, যেমন এই ঘাস থেকে ঘাস ফড়িং, সেখান থেকে পতঙ্গভোজী পাখি, সেখান থেকে ঈগল, আবার এখানে দেখা যাচ্ছে একটি বড় গাছ থেকে হরিণ, হরিণ থেকে বাঘ। তো এভাবে অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে একটি খাদ্য জাল তৈরি করে। তো বন্ধুরা, তোমাদের এখন বই পড়াটি শেষ, এখন আমরা চলে যাব তোমাদের যে অনুশীলনী রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে। এখানে যে আমাদের যে অনুশীলনীগুলো দেওয়া আছে সেগুলোর উত্তরপত্র আমি এখন দেখাবো। তো চলো সেটি দেখা যাক। তো পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান, আমাদের পরিবেশ, অধ্যায় 1। তো বন্ধুরা, এখন আমি প্রথমেই দেখাবো টিক চিহ্ন। তো তোমাদের এখানে টিক চিহ্ন কিছু 3টি টিক চিহ্ন দেওয়া আছে। তো তোমাদের প্রথম টিক চিহ্নটি হচ্ছে 1, শক্তির মূল উৎস কোনটি? ক, উদ্ভিদ, খ, সূর্য, গ, চাঁদ, ঘ, প্রাণী। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ঠিক করে ফেলেছো সঠিক উত্তরটি কোনটি। সঠিক উত্তর হচ্ছে খ, সূর্য। 2 নাম্বার, কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? ক, আলো, খ, পানি, গ, খাদ্য, ঘ, বাতাস। তো বন্ধুরা, আমি আশা করি তোমরা তোমাদের ঠিক উত্তরটি বের করে ফেলেছো। এখানে তোমাদের ঠিক উত্তরটি হবে খাদ্য, গ। 3 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? ক, ঘাস ফড়িং থেকে ঘাস, সাপ, ব্যাং। ব্যাং, ঘাস ফড়িং, ঘাস, সাপ, সাপ, ঘাস ফড়িং, ঘাস, ব্যাং। ঘ, ঘাস, ঘাস ফড়িং, ব্যাং, সাপ। তো বন্ধুরা, আমি আশা করি তোমরা সঠিক উত্তরটি বের করে ফেলেছো। সঠিক উত্তর হবে ঘ, ঘাস, তার থেকে ঘাস ফড়িং, ব্যাং, তার থেকে সাপ। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে। তো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? উত্তর, খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খল উভয় একটি পরিবেশে খাদ্যের প্রবাহকে চিহ্নিত করে, তবে খাদ্য জাল খাদ্য শৃঙ্খলের চেয়ে বেশি জটিল। খাদ্য শৃঙ্খলে একটি খাদ্য উৎস থেকে শক্তি একই দিক দিয়ে প্রবাহিত হয়। উদাহরণস্বরূপ, একটি ঘাস একটি ইঁদুর খায়, ইঁদুর একটি বাদুড় খায় এবং বাদুড় একটি সাপ খায়। এই শৃঙ্খলে শক্তি সর্বদা ঘাস থেকে সাপে প্রবাহিত হয়। খাদ্য জালে বিভিন্ন খাদ্য শৃঙ্খলে একত্রিত হয়। উদাহরণস্বরূপ, একটি ঘাস একটি ইঁদুর খায়, ইঁদুর একটি বাজ পাখি খায় এবং বাজ পাখি একটি সাপ খায়। এই জালে শক্তি ঘাস থেকে সাপে একাধিক উপায়ে প্রবাহিত হতে পারে। 2 নাম্বার প্রশ্ন, উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? উত্তর, উদ্ভিদ প্রাণীদের উপর বিভিন্ন উপায়ে নির্ভরশীল। প্রথমত, উদ্ভিদ প্রাণীদের দ্বারা পরাগায়িত হয়। পরাগায়ন হলো পরাগ এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তর করার প্রক্রিয়া। প্রাণী যেমন মৌমাছি, প্রজাপতি এবং পাখি পরাগায়নের জন্য গুরুত্বপূর্ণ। তারা ফুল থেকে ফুলে পরাগ বহন করে, যা নতুন উদ্ভিদের বৃদ্ধির দিকে পরিচালিত করে। দ্বিতীয়ত, উদ্ভিদ প্রাণীদের দ্বারা ছড়িয়ে পড়ে। প্রাণী যেমন বাতাস, জল এবং প্রাণী বীজ এবং ফল ছড়িয়ে দেয়। এটি নতুন উদ্ভিদের বৃদ্ধির দিকে পরিচালিত করে। তৃতীয়ত, উদ্ভিদ প্রাণীদের দ্বারা খাওয়া হয়। প্রাণী উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে। এটি উদ্ভিদের পুনরুৎপাদন এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। 3, মানুষ নির্ভর করে এবং 3টি জড় বস্তু উদাহরণ দাও। উত্তর, মানুষ নির্ভর করে এবং 3টি জড় বস্তু উদাহরণ হলো খাদ্য। মানুষ খাবার ছাড়া বেঁচে থাকতে পারে না। খাবার শক্তি এবং পুষ্টি সরবরাহ করে, যা মানুষের বৃদ্ধি, বিকাশ ও স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। বাসস্থান, মানুষ বাসস্থানের জন্য একটি স্থানের প্রয়োজন। বাসস্থান মানুষকে আবহাওয়া থেকে সুরক্ষা প্রদান করে এবং তাদের বিশ্রাম ও পুনরুদ্ধারের জন্য একটি স্থান প্রদান করে। পোশাক, মানুষ পোশাকের জন্য একটি আবরণের প্রয়োজন। পোশাক মানুষকে আবহাওয়া থেকে সুরক্ষা প্রদান করে এবং তাদের আরামদায়ক বোধ করে। 4, পরাগায়ন কি? উত্তর, পরাগায়ন হলো পরাগ থেকে এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তর করার প্রক্রিয়া। পরাগ হলো একটি উদ্ভিদের পুরুষ প্রজনন কোষ। পরাগায়ন প্রক্রিয়াটি নতুন উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। তো সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নে। এখানে তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্যা করো। উত্তর, সাপ এবং ঈগল উভয়ই খাদ্য শৃঙ্খলে শীর্ষে থাকা শিকারী। তারা উভয়ই অন্যান্য প্রাণীদের খায় এবং তাদের দ্বারা খাওয়া হয় না।
এই কারণে তারা খাদ্য শৃঙ্খলে একই রকম ভূমিকা পালন করে। সাপ এবং ঈগল উভয়ই খাদ্য শৃঙ্খলের চূড়ান্ত স্তরে থাকে। তারা তাদের খাদ্যের জন্য অন্যান্য প্রাণীদের উপর নির্ভর করে। সাপ ছোট প্রাণী যেমন পোকামাকড়, ব্যাঙ এবং ছোট স্তন্যপায়ী প্রাণী খায়। ঈগল বড় প্রাণী যেমন খরগোশ, হরিণ এবং এমনকি অন্যান্য পাখি খায়। সাপ এবং ঈগল উভয়ই খাদ্য শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা অন্যান্য প্রাণীদের জনসংখ্যা নিয়ন্ত্রণে সহায়তা করে। সাপ পোকামাকড় এবং ছোট প্রাণীদের খায়, যা অন্যান্য প্রাণীদের খাদ্যের জন্য প্রতিযোগিতা করে। ঈগল বড় প্রাণীদের খায়, যা প্রায়শই অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকারক। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের শব্দগুলো দিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো। ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ। উত্তর: সঠিক খাদ্য শৃঙ্খল হলো সূর্য, ঘাস, পোকামাকড়, ব্যাঙ, সাপ, ঈগল। এই খাদ্য শৃঙ্খলে সূর্য হলো প্রাথমিক উৎস যা থেকে শক্তি প্রবাহিত হয়। ঘাস সূর্যের আলো থেকে শক্তি গ্রহণ করে এবং বৃদ্ধি পায়। পোকামাকড় ঘাস খায়, ব্যাঙ পোকামাকড় খায়, সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এই খাদ্য শৃঙ্খলে শক্তি সূর্য থেকে ঘাসের মাধ্যমে পোকামাকড়, ব্যাঙ, সাপ এবং অবশেষে ঈগলের কাছে প্রবাহিত হয়। তৃতীয় প্রশ্ন, জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো। উত্তর: জীব বায়ুর উপর বিভিন্ন উপায়ে নির্ভরশীল। শ্বাস গ্রহণ: জীব বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড নির্গত করে। অক্সিজেন জীবের শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয়। বংশ বিস্তার: উদ্ভিদ এবং প্রাণী বায়ু থেকে পরাগায়নের জন্য নির্ভরশীল। শারীরিক পরিবেশ: বায়ু তাপমাত্রা, আর্দ্রতা এবং চাপ নিয়ন্ত্রণ করে। এটি জীবের বৃদ্ধি এবং বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। উত্তর: উদ্ভিদের বংশ বিস্তারের জন্য বীজের বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজের বিস্তারের মাধ্যমে উদ্ভিদ নতুন নতুন স্থানে ছড়িয়ে পড়তে পারে। এতে উদ্ভিদ জগতের বিস্তৃতি ঘটে। নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে ওঠে। বীজের বিস্তারের ফলে উদ্ভিদ জগতের বৈচিত্র্য বৃদ্ধি পায়। বীজের বিস্তার উদ্ভিদের অভিযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন পরিবেশে বীজের বিস্তারের ফলে উদ্ভিদ সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। এতে উদ্ভিদ জগতের স্থায়িত্ব বজায় রাখে। উদ্ভিদের বীজের বিস্তার বিভিন্ন উপায়ে ঘটতে পারে। প্রাকৃতিক উপায়ে বীজের বিস্তার ঘটে বায়ু, জল, প্রাণী এবং অন্যান্য জড় পদার্থের মাধ্যমে। বায়ু প্রবাহের মাধ্যমে বীজের বিস্তার ঘটে। যেসব বীজের ভিতরে বায়ুথলি থাকে সেসব বীজ বায়ু প্রবাহের মাধ্যমে সহজে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে যেতে পারে। জলপ্রবাহের মাধ্যমে বীজের বিস্তার ঘটে। যেসব বীজ পানিতে ভাসতে পারে সেসব বীজ জলপ্রবাহের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে যেতে পারে। প্রাণীর মাধ্যমে বীজের বিস্তার ঘটে। যেসব বীজ প্রাণীদের শরীরের সাথে লেগে থাকে সেসব বীজ প্রাণীদের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়তে পারে। জড় পদার্থের মাধ্যমে বীজের বিস্তার ঘটে। যেসব বীজ জড় পদার্থের সাথে লেগে থাকে সেসব বীজ জড় পদার্থের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়তে পারে। উপসংহারে বলা যায়, উদ্ভিদের জন্য বীজের বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজের বিস্তারের মাধ্যমে উদ্ভিদ জগতের বিকাশ ও স্থায়িত্ব বজায় রাখে। শেষ প্রশ্ন, তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে। তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল কেন? উত্তর: ঘরের ভেতরে রাখা গাছ মারা যাওয়ার মূল কারণ হলো সূর্যালোকের অভাব। সবুজ উদ্ভিদ সালোক শোষণ প্রক্রিয়ায় সূর্যালোকের সাহায্যে বায়ুর কার্বন ডাই অক্সাইড এবং পানির সমন্বয়ে খাদ্য তৈরি করে। সূর্যালোকের অভাবে সালোক শোষণ প্রক্রিয়া ব্যাহত হয় এবং গাছ খাদ্য তৈরি করতে পারে না। ফলে খাদ্যের অভাবে গাছ মারা যায়। ঘরের ভেতরে সূর্যালোকের পরিমাণ খুবই কম থাকে, তাই ঘরের ভেতরে রাখা গাছ সূর্যালোকের অভাবে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তোমার বন্ধুরা তোমার ভিতরে গাছ রাখা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন। জানালার পাশে রাখলে গাছটি পর্যাপ্ত সূর্যালোক পাবে এবং সালোক শোষণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে পারবে। ফলে গাছটি মারা যাবে না, গাছটির বৃদ্ধি স্বাভাবিক হবে এবং সতেজ থাকবে। এছাড়াও জানালার পাশে রাখলে গাছটি পর্যাপ্ত বাতাস পাবে। বাতাস গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাতাসের মাধ্যমে গাছ সালোক সংশ্লেষণে প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। জানালার পাশে রাখলে গাছটি পর্যাপ্ত বাতাস পাবে এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে।
তো বন্ধুরা এগুলো হচ্ছে তোমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তরপত্র। তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।